মধুকল্পিতা। এই মুহূর্তে আমি রয়েছে ভাটপাড়া থেকে, কেননা ভাটপাড়াতে সেখানে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা এবং তারপরেই তার মৃত্যু। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শহর কলকাতার বুকে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। যে ঘটনাকে কেন্দ্র করে গতকাল থেকে কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং প্রশ্ন উঠছে, তাহলে পুলিশ প্রশাসনের ভূমিকাটা ঠিক কি রয়েছে? আপনাদেরকে আরো একবার জানাই, কলকাতা শহরে ভর সন্ধ্যায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। বাড়ির নিচে সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা। কাউন্সিলরকে 3 বার গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলি না চলায় কাউন্সিলর নিজেই ধরে ফেলেন এক হামলাকারীকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আরো একবার জানাই আপনাদেরকে, কলকাতা শহরে ভর সন্ধ্যাবেলায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে, দেখতেই পাচ্ছেন আপনারা, একেবারে হারহিম করা ঘটনা। যে ঘটনা বারবার করে এই রাজ্যে পুনরাবৃত্তি হচ্ছে, ভাটপাড়া হোক বা শহর কলকাতা, বিভিন্ন জায়গাতে কিন্তু একই ঘটনা ঘটছে এবং প্রশ্ন উঠছে, তাহলে নিরাপত্তাটা ঠিক কোথায়? আমি সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রয়েছেন, আমি ঐন্দ্রিলার কাছে চলে যাবো। ঐন্দ্রিলা, গতকাল যে ঘটনা ঘটে গিয়েছে তারপরে নিঃসন্দেহে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা আরো আঁটোসাঁটো করা হয়েছে। আজ সকাল থেকে সেখানে কি ছবি ধরা পড়ছে? একদমই মধুকল্পিতা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষের একেবারে বাড়ির সামনে। ঠিক গতকাল যেখানে কিনা এই দুজন দুষ্কৃতী আসে এবং বন্দুক উঁচিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করা হয়, কিন্তু বলার জন্য তার প্রাণ বেঁচে যায় বন্দুক লক হয়ে যাওয়ার কারণে। এবং যে কারণে তোমাকে দেখাই ছবিটা, এবং এই কারণেই এই জায়গাটা কিন্তু এই মুহূর্তে ঘিরে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। এই মুহূর্তে গার্ড্রিল যেমন দেওয়া হয়েছে, এই মুহূর্তে পুরো জায়গাটাকে ঘিরে দেওয়া হয়েছে যাতে কেউ না ওপারে যায়। গতকাল এই জায়গাতেই বসেছিলেন সুশান্ত ঘোষ এবং এই সুশান্ত ঘোষের পাশে ছিলেন দুজন তার খুব কাছের মানুষ। তারা বসে কথা বলছিলেন, রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল এবং সেই সময় কিন্তু দুর্ঘটনা ঘটে যায়। তুমি দেখতে পাচ্ছ জনবহুল এলাকা, প্রচুর এখানে গাড়ি চলে এবং 500 মিটারের মধ্যে একটি স্কুল রয়েছে, অ্যাক্রোপলিস মল রয়েছে। শুধু তাই নয়, এবং 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে এখানে কসবা পুলিশ স্টেশন রয়েছে। সব মিলিয়ে এইরকম একটি জনবহুল এলাকাতে যেখানে নিরাপত্তা তো অবশ্যই জোর দেওয়ার কথা, তার কারণ সামনে স্কুল রয়েছে, দুটো স্কুল, এখানে 2টো প্রাইভেট স্কুল রয়েছে, বড় 2টো স্কুল। বাচ্চা কাচ্চারা এখান দিয়ে আসা যাতায়াত করে। এখন দেখতে পাচ্ছ স্কুলের বাস যাচ্ছে, এটা ছবিটা তুমি দেখাও আলি। স্কুলের বাস যাচ্ছে, এইরকম একটি সংবেদনশীল জায়গা যেখানে খুব নিরাপত্তা থাকা উচিত। বড় 2টো স্কুল রয়েছে, স্কুলের বাস যাচ্ছে, সকাল সকাল বাচ্চারা যাতায়াত করে। এরকম একটি জায়গা, এরকম একটি জায়গাতে গতকাল রাত্রিবেলা সন্ধ্যে 8:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে যায়। একেবারে তৃণমূল কাউন্সিলরকে একেবারে সামনে ধরে রাখে সে দুষ্কৃতী বন্দুক চালানোর জন্য, কিন্তু বলার জন্য আমরা যে কথাটা বারবার বলছি যে তার প্রাণ বেঁচে যায় কারণ গুলি লাগেনি। এবং এই জায়গা থেকে আমরা যে ছবিটা দেখতে পাই সিসিটিভিতে, সেই হচ্ছে সিসিটিভি, তুমি একটু ছবিটা দেখাও আলি। ওই তো সিসিটিভি ক্যামেরা, যে সিসিটিভি ফুটেজ আমরা এই মুহূর্তে হাতে পেয়েছি, এই হচ্ছে তার বাড়ির তলায় যদি কেউ না নিরাপদ হন তাহলে আর কোথায় নিরাপদ? আমরা বলি বাড়ির সব থেকে নিরাপদ জায়গা। তিনি বাড়ির নিচেই বসেছিলেন, তৃণমূল কাউন্সিলর হতে পারেন কিন্তু সর্বোপরি তিনি একজন নাগরিক এবং একসঙ্গে তৃণমূল কাউন্সিলর। তিনি বাড়ির নিচে বসেছিলেন এবং তখনই কিন্তু এই হামলা চালানো হয়। নিরাপত্তা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। গতকাল আমরা অনেকের সঙ্গে কথা বলেছিলাম, অনেকেই জানিয়েছে যে তৃণমূল কাউন্সিলরের ওপর এরকম ভাবে হামলা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। আরো একটি বিষয় তোমাকে মধুকল্পিতা বলে রাখা দরকার, তার কারণ এই 107 নম্বর ওয়ার্ড কিন্তু লিপিকা মান্নার এখানকার কাউন্সিলর। আগে 107 নম্বর তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে শাসক দলের নেতা কর্মীদের গুলিবিদ্ধ হতে হচ্ছে, এমনকি প্রাণ চলে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের নিরাপত্তা ঠিক কোথায় রয়েছে? সাধারণ মানুষের নিরাপত্তার দায়টা ঠিক কাদের উপর বর্তাবে? পুলিশ প্রশাসনের ভূমিকাটা ঠিক কি হতে পারে বা কি হলে পারে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হবে? এবং পুলিশ প্রশাসনের ভূমিকা কবে সদর্থক হবে যার ফলে সাধারণ মানুষ তারা নিরাপদ বলে মনে করবেন? কেননা দেখুন, যেভাবে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে কখনো গুলি চালানো হচ্ছে, কখনো খোদ তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি, তাহলে প্রশ্ন তো উঠেই যাচ্ছে যে সাধারণ মানুষের নিরাপত্তা ঠিক কোথায় থাকছে? এবং গতকালকের যে ঘটনা ঘটে গিয়েছে তারপরে তৃণমূল কাউন্সিলর তিনি রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে ঠিক কি জানালেন, কি বললেন, তিনি একবার শোনাই আপনাদের। 1993-এর 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি যখন ছিলেন সেই সময় আপনি আহত হয়েছিলেন। আজকে আপনাকে আবারও লক্ষ্য করে গুলি চালানো হলো,
আজকে আপনাকে আবারও লক্ষ্য করে গুলি চালানো হলো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী ও মুখ্যমন্ত্রী। আমি তো আপনাকে বলেছি, আমি আপনাকে বলেছি যে ঘটনাটা ঘটিয়েছে সে ধরা পড়েছে, বাকি যারা আছে কলকাতা পুলিশ এফিসিয়েন্ট, কলকাতা পুলিশ নিশ্চিতভাবে তার ব্যবস্থা করবে, তারা ধরা পড়বে। খারাপ লাগছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি ভয় পাচ্ছেন, তিনি বলছেন যে রাজনীতি করবেন কিনা, রাজনীতিতে তিনি থাকবেন কিনা সে বিষয় নিয়ে তাকে ভাবতে হবে, কেননা যে ঘটনা তার উপর ঘটে গিয়েছে তারপরে তাকে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে হবে, তারপরেই তিনি সিদ্ধান্ত নেবেন যে আদৌ তিনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন কিনা, রাজনীতি তিনি করবেন কিনা। এবং যে ঘটনার কথা বারবার করে বলা হচ্ছে, ঠিক যে মুহূর্তে গুলি চালানোর ঘটনাটা ঘটে যায় সেই মুহূর্তে যারা সেখানে ছিলেন অর্থাৎ প্রত্যক্ষদর্শীরা তারা কি বলছেন, তাদের কি বক্তব্য একবার শোনাই আপনাদের। একটা ছেলে ও যেখানে ব্রিজটা আছে না, ব্রিজের ওখান থেকেই ও মানে রিভলভার বার করে গানটা পুশ করেছিল। তো মানে ওখানে যখন আওয়াজটা হলো যত পাবলিকরা আছে সবাই ছুটে আসলো, তো পালাচ্ছিল, রোগা করে ছেলেটা, রোগা করে গুলি চলেছে বলে তো তারপরে তো সবাই আওয়াজ পেল না, তো কি করে আমরা কি মানে কি আন্তরিয়ামি হয়ে গেছে যে ওখানে। তারপর ছেলেটা যখন পালানো স্টার্ট করলো, ও ভিড় দেখে কি করলো, রিভলভারটা এমনি করে ছুড়ে দিল ব্রিজের ওখানে, যেখানে একটা বিল্ডিং তৈরি হচ্ছে ওখানে এমনি করে ছুড়ে দিল। একদিকে আপনাকে শোনালাম প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শোনালাম, এবং যে প্রশ্নটা বারবার করে উঠছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে, এর সাথে সাথে আরো একটা প্রশ্ন উঠে যাচ্ছে, কিসের প্রশ্ন, যে সাধারণ মানুষের স্বাস্থ্যের দিকে কে নজর রাখবে, সাধারণ মানুষ তারা হাসপাতালে গেলে আদৌ কি তারা পরিষেবা পাচ্ছেন, তাদের পরিষেবা যদি না পেয়ে থাকেন তাহলে তারা কার দ্বারস্থ হবেন। আজকে আপনাদেরকে চলুন এনআরএস হাসপাতালের ছবিটা একবার দেখায়, সে এনআরএস হাসপাতালে রোগী হয়রানির শিকার হচ্ছেন যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা রোগীর পরিজনেরা রয়েছেন, তারা কেউ 3 দিন ধরে বসে রয়েছেন, কেউ 4 দিন ধরে বসে রয়েছেন, কিন্তু পরিষেবা পেতে কার্যত নাজেহাল তারা। দেখুন একবার, দিদির ট্রিটমেন্ট করাতে এসেছেন ভাই এবং সেই দিদির মেয়ে, তারা একেবারে 23-24টা দিন ধরেই হাসপাতালে বসে রয়েছেন। আছেন এখানে ওই টেস্ট বলে এতদিন প্রায় কাছাকাছি 1 মাস হতে চললো, টেস্টই হয়ে যাচ্ছে, কোনো চিকিৎসার ভর্তি নেওয়া হয়েছে 4 দিন ধরে, এখনো পর্যন্ত কোনো ট্রিটমেন্ট হয়নি, এবং যে এক্সরে করা হচ্ছে বা স্ক্যান করা হচ্ছে সেটাও কিন্তু নিজেদের করতে হচ্ছে, সেটাও টাকা দিয়ে। এটা আমাদের তো আশাটাই ভুল, আমরা গরিব মানুষ এসেছি যেখানে 2 পয়সা সাহায্য পাবো বলে, তাই সে ঠিক আছে সরকারের গরিবের জন্য কি জন্য তৈরি করবে, পরের লোকের টাকা খাওয়ার জন্য তৈরি করেছে। একদিকে দেখালাম আপনাদেরকে সাধারণ মানুষের নিরাপত্তা, আরেকদিকে দেখালাম সাধারণ মানুষ তারা স্বাস্থ্য ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন হাসপাতালে গেলে তারা আদৌ কি সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা। আর এবারে আপনাদেরকে দেখায় যে রাজ্যে আরো একটা নয়া দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি আমরা দেখেছি, প্রাথমিক টেটের ক্ষেত্রে নিয়োগে দুর্নীতি দেখেছি, আর এবারে ট্যাব কেলেঙ্কারি অর্থাৎ ট্যাবের যে টাকা সেই টাকা 9-6-এর ঘটনা, সেখানেও দুর্নীতির আজ। এবং সেখানে দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে অন্ততপক্ষে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। শুধুমাত্র উত্তর দিনাজপুর বললে ভুল হবে, এই যে ট্যাবের টাকা 9-6 করা হচ্ছে যে অভিযোগ উঠে আসছে সেটা কিন্তু বিভিন্ন জেলা থেকে একই অভিযোগ উঠে আসছে, কখনো মেদিনীপুর তো কখনো মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ উঠে আসছে। মেদিনীপুরের খবর জানাই আপনাদেরকে, মেদিনীপুরে সেখানে ট্যাব কেলেঙ্কারিতে জেলার মোট 29টি স্কুলের 170 জন পড়ুয়ার ট্যাবের যে টাকা, তারা যে টাকা পাওয়ার কথা সেই টাকা তারা পাননি। অপরদিকে মুর্শিদাবাদে সেখানেও ট্যাব কেলেঙ্কারি, 17টি স্কুলের মধ্যে 4841 জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ঢুকেছে 2 বার করে টাকা। এবং উত্তর দিনাজপুরের চোপড়া সেখানে ইতিমধ্যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। আমি সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 2 প্রতিনিধি, উত্তর দিনাজপুরের চোপড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তুষার, এবং এর পাশাপাশি মেদিনীপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত। ট্যাব কেলেঙ্কারিতে অর্থাৎ ট্যাবের টাকা 9-6-এর ঘটনায় এখনো পর্যন্ত উত্তর দিনাজপুরের চোপড়া থেকে সবচেয়ে বেশি গ্রেফতার করা হয়েছে। তাহলে কি মনে করা হচ্ছে যে এই উত্তর দিনাজপুরের চোপড়াতে সেখানে কি এই ট্যাব কেলেঙ্কারির টাকার যে কেলেঙ্কারির ঘটনা তার কিং পিন কি সেখানেই রয়েছে?
দেখো, পশ্চিম মেদিনীপুর জেলায় যেমন তুমি জানো যে একদিকে চোপড়ার থেকে এতজন গ্রেপ্তার হয়েছে, পাশাপাশি কিন্তু পশ্চিম মেদিনীপুরেও এই ঘটনা ঘটেছে এবং পশ্চিম মেদিনীপুরের যে আমরা খড়ারের দেখলাম সেখানে কিন্তু এই যে অ্যাকাউন্টের টাকা তা কিন্তু উত্তর দিনাজপুর, মালদা সহ একাধিক জায়গায় গিয়েছে। ইতিমধ্যেই 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে চোপড়ার থেকে, রাজ্য জুড়ে 11 জন গ্রেপ্তার হয়েছে। আমার সঙ্গে রয়েছে জেলা বিজেপির সহসভাপতি শঙ্কর গুচ্ছাইত। কি বলবেন দাদা গোটা বিষয়টা নিয়ে? দেখুন, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং ইচ্ছাকৃতভাবে টাকাগুলোকে 29টা স্কুলের টাকা, আমাদের জেলায় 170 জনের টাকা, স্টুডেন্টের টাকা, ট্যাব কেনার টাকা, সেগুলো অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আমি মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করছি, এটা বড় কেলেঙ্কারি এবং আপনার রাজ্যে বসে আপনার শিক্ষামন্ত্রীর নির্দেশে এই যে তদন্ত করা উচিত এবং সিবিআই তদন্ত করে দোষীদের দৃষ্টান্ত শাস্তি দেওয়া উচিত। আমি চ্যালেঞ্জ করছি, এতে তৃণমূলের যোগসাজশ আছে এবং এখানকার যারা 6 জন ধরা পড়েছে আপনি তদন্ত করে দেখুন, তাদের সঙ্গে তৃণমূলের পরোক্ষ প্রত্যক্ষ যোগাযোগ আছে এবং এটা বিগ কেলেঙ্কারি। মানে এটা রাজ্য পুলিশের দ্বারা তদন্ত সম্ভব নয়, একদমই সম্ভব নয়। ওই সিট গঠন করে হবে না, ওই সিট গঠন হয়েছে আগে বহুবার, কিন্তু কোনো তদন্তের নির্যাস আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি। ওই সিট গঠন করে মুখ্যমন্ত্রীর ওই তোতাবাকির কথায় কিচ্ছু লাভ হবে না। আপনি নিজে একজন শিক্ষক, পড়ুয়াদের যে স্বপ্ন, সেই স্বপ্নটাই তো চুরি হয়ে যাচ্ছে। স্বপ্ন কেন, সব চুরি হয়ে যাচ্ছে। এখানে শিক্ষা চুরি হচ্ছে, স্বাস্থ্য চুরি হচ্ছে, সব চুরি হয়ে যাচ্ছে, কোনো কিছু নেই পশ্চিমবঙ্গে। আপনি দেখুন স্টুডেন্টের যে এগুলো টাকা, মিড ডে মিলের টাকা, ট্যাবের টাকা, সাইকেলের টাকা, সব চুরি হয়ে যাচ্ছে। কি দাদা কি বলবেন? দেখুন, মানে পশ্চিম মেদিনীপুরের ডিআই এই ঘটনার পরে উনি বিবৃতি জারি করে উনি বলেছেন যে এই ঘটনাটা স্কুলের দোষ, হেডমাস্টার মশাইদের দোষ। কিন্তু এই ডিআই তো দীর্ঘ 2 মাস আগে যখন আরজি করার আন্দোলন হয়েছিল তখন এই ডিআই রুল মানে নির্দেশিকা জারি করে বলেছিলেন যে প্রতিটা স্কুল টিচার, হেডমাস্টারদেরকে যে আরজি করে কোনো প্রতিবাদ স্কুলে করা যাবে না। আর এই ডিআই আজকে বলছে যে স্কুলের এটা দোষ, স্কুলের দোষ, এটা কর্তৃপক্ষের দোষ নয়। সবসময় অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা সিট গঠন করে তদন্ত করব। রাজ্য সরকারের সিট গঠনের পূর্ববর্তী ইতিহাস আমরা জানেন, ওই সিটে তদন্ত করা আর সমুদ্রের ছিপ নিয়ে মাছ ধরা একই রকম। আমরা অবিলম্বে দাবি করছি সিবিআই তদন্ত করতে হবে এবং 11 জনের বাইরে রাজ্য সরকারের যে তদন্ত, সেই তদন্তের উপর ভরসা রাখতে পারছেন না তারা চাইছেন যে এই তদন্ত যেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যায়। সেক্ষেত্রে তারা আরো আশা করছে যে এক্ষেত্রে তারা ট্যাবের যে কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারির যে মূল মাথা, সেই মাথাকে তারা ধরতে পারবে। তুমি আমাদের সঙ্গে থাকো সুদীপ্ত। আমি আরেকবার উত্তর দিনাজপুরে থেকে নজর রাখি, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি তুষার রয়েছেন। তুষার, এখনো পর্যন্ত চোপড়া থেকে সব থেকে বেশি জনকে গ্রেফতার করা হয়েছে এই যে ট্যাবের টাকা 9-6 ঘটনা, সেই ঘটনায় মোট 6 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। একদমই উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা লেটেস্ট যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে এই 6 জন যে তারা কেউ কৃষিকাজ, কেউ সাইবার ক্যাফে চালাতেন এবং এদের সাথে কিন্তু বিহারের এবং ঝাড়খণ্ডের যে জামতারা গ্যাং বলে একটি গ্যাং রয়েছে, সাইবার গ্যাং, তাদের সাথে কিন্তু যোগসাযোগ রয়েছে, যেটা আমরা পুলিশ সূত্রে ও স্থানীয় সূত্রে কিন্তু আমরা জানতে পারছি। এবং ইসলামপুর জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু আলাদা করে কিন্তু তদন্ত করা হচ্ছে এই 6 জনের, যে পরিবারের সাথে কথা বলা হচ্ছে যে এরা কিভাবে এদের সাথে জড়িয়ে পড়লো এবং কতদিন থেকে এদের ট্রেনিং নেওয়া হয়েছিল বা কিভাবে এরা এই প্রতারণাগুলি করলো তা নিয়ে কিন্তু একটা পুলিশ বড় তদন্ত শুরু করে, যেটা আমরা জানতে পারছি। সবচেয়ে বড় প্রশ্ন যে চোপড়াতে কিন্তু স্কলারশিপ দুর্নীতি, তারপর এবার দেখা গেল যে এই ট্যাবের দুর্নীতিতেও কিন্তু চোপড়া সব থেকে বেশি গ্রেপ্তার হলো। এবং তবে চোপড়ার সাধারণ মানুষরা কিন্তু আতঙ্কিত রয়েছে, উত্তর দিনাজপুরের মানুষেরা কিন্তু আতঙ্কিত, কারণ এই চোপড়ার সাধারণ বাসিন্দারা কিন্তু বিভিন্ন সময় দুর্নীতিতে কিন্তু প্রথম সারিতে কিন্তু জড়িয়ে পড়ছে, তা কিন্তু দেখা গেল এবার। এবং এই যে 6 জনের মধ্যে 2 জন সাধারণ মানুষদের আতঙ্কিত হওয়ারই একটা কারণ, কেননা যেভাবে ট্যাবের টাকা 9-6 হয়েছে বলে অভিযোগ উঠে আসছে, তাতে এলাকার যারা বাসিন্দারা রয়েছেন, যারা সাধারণ মানুষ, তারা যথেষ্টই আতঙ্কিত। তুমি থাকো আমাদের সঙ্গে তুষার। আপনাদেরকে যেমনটা বলছিলেন যে ট্যাবের টাকা যেভাবে 9-6 হয়েছে, তার অন্যতম একটা ঘটনা হচ্ছে মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদে বেশিরভাগ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একই অ্যাকাউন্টে প্রায় 2 বার করে টাকা ঢুকেছে। বিস্তারিত জন্ম সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌমিত্র রয়েছেন। সৌমিত্র, বিস্তারিত জানান। একদম মুর্শিদাবাদে কিন্তু ট্যাবের টাকা নিয়ে একেবারে বড়সড় কেলেঙ্কারির কথা উঠে আসছে। যেটা জানতে পারছি যে মুর্শিদাবাদ জেলায় 4841 জন ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে
ট্যাবের দ্বিগুণ টাকা, যে 10,000 টাকা দেওয়া হয় সেখানে 20,000 টাকা পেয়েছে ছাত্রছাত্রীরা। এর পাশাপাশি অনেক স্কুলের ছাত্রছাত্রীরা এখনো ট্যাবের টাকা পায়নি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিজেপির জেলা সভাপতি জয়দেব দাস, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি পরিস্থিতি রাজ্যে? ট্যাবের টাকা নিয়েও তো কেলেঙ্কারি হচ্ছে। দেখুন, এই সরকারের আমলে কেলেঙ্কারি নাই এমন একটা কাজও নেই। সমস্ত বিষয়ে খাদ্য আজকে চুরি হয়ে গেছে, আজকে শিক্ষা ব্যবস্থাও চুরি হয়ে গেছে, আজকে স্বাস্থ্য ব্যবস্থাও চলে গেছে চুরি হয়ে। এখন যে বড়সড় কেলেঙ্কারি, এই যে তরুণ প্রজন্মের তরুণদের স্বপ্নের প্রকল্প, এই প্রকল্পটাও চুরি হয়ে যাচ্ছে। আপনি দেখুন, আজকে মুর্শিদাবাদের প্রায় 4,841 মানে স্কুলে বা ছাত্রছাত্রীদের টাকা গায়েব হয়ে গেছে, কোথাও কোথাও ডবল টাকা পাচ্ছে। মুর্শিদাবাদের টেয়া বলে একটা সালারের যে জায়গা আছে, সেখানে টেয়া বিদ্যালয়ের সেখানকার টাকা আপনার চলে গেছে বিহারের অ্যাকাউন্টে। এই যে বড় সড়ো জালিয়াতি, এই জালিয়াতির সঙ্গে সরকার যুক্ত না থাকলে, শিক্ষা দপ্তর যুক্ত না থাকলে এরকম কেলেঙ্কারি হতে পারে না।